নমস্কার। আমরা এই মুহূর্তে কথা বলবো নিতাই রায়চৌধুরীর সঙ্গে। ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন। নিতাই রায়চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ। দীর্ঘদিন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রকের তিনি মন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নামজাদা আইনজীবী। তার এক পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি। তার গোটা পরিবারই হচ্ছে বিচারালয়ের সঙ্গে যুক্ত। মিস্টার রায়চৌধুরীর আরো একটি বড় পরিচয় সেটি হচ্ছে যে রাজনৈতিক। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ খালেদা জিয়ার দলের তিনি ভাইস চেয়ারম্যান। তো আমরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিতাই রায়চৌধুরীর সঙ্গে কথা বলবো। মিস্টার রায়চৌধুরী, আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই। তো আমার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান আমরা লক্ষ্য করলাম। তার আগে 15 বছর ধরে আমরা বিএনপির লাগাতার আন্দোলন দেখেছি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে চলেও গেলেন। তো তারপরে ইউনূস সরকার এসে তিনি অন্তর্বর্তী সরকার, সেই সরকারেরও 5 মাস উত্তীর্ণ হয়েছে। তো আপনি যদি প্রথমে এইটা বলেন যে ইউনূস সরকার কেমন চলছে, তারা বাংলাদেশের নাগরিকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারলো, বা আপনাদের কি মূল্যায়ন, বিএনপির কি মূল্যায়ন এই সরকার সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। ইউনূস সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা আছে, কিন্তু প্রত্যাশার জায়গায় মানুষের আবার সহনশীলতাও এখানে কাজ করছে। যে অতীতের যে ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদী শাসনের অবসান হলো এবং নতুন যে সরকারটা আসলো, এই সরকারটা আপনার বহু সমস্যার মাঝ দিয়ে তার এগোচ্ছে। ইউনূস সাহেব চেষ্টা করছেন। দেশে আমাদের রেমিটেন্সের মাত্রা বেড়ে গেছে, তারপরে মানুষের ক্রয় ক্ষমতা কোন কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে ক্রয় ক্ষমতার নাগালে বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে যাচ্ছে, এবং এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনার নির্বাচিত সরকারের আসার প্রয়োজন। এবং সেই জন্য আমরা নির্বাচনের কথাও আমরা বলে আসছি যে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু করা প্রয়োজন। এইটা নিয়ে এবং আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমাদের সমর্থন আছে, কিন্তু সেই সমর্থনটা একটা ইস্যু। যেমন সরকার অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন, এই সমস্যাগুলো আমরাও চাই। এই সমস্যাগুলো জাতির সবাই প্রত্যাশা, কিন্তু একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কার্যক্রমও টেকসই হবে না। কারণ আজকে যেমন আরো অন্যান্য দিক আছে, সেই দিকগুলো যদি সব করতে হয় তাহলে আপনারা ইউনূস সরকারকে ঠিক কতদিন সময় দিতে চান, যে কতদিনের মধ্যে নির্বাচনটা বিএনপি চাইছে? আমরা একটা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার কথা বলছি। কারণ নির্বাচন বিএনপি এই মুহূর্তে নির্বাচনের বিএনপি প্রস্তুত। বিএনপি সেখানে কোনো সমস্যা নাই। বিএনপি গণভিত্তি সম্পন্ন পার্টি এবং দেশের ওয়াইড মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি। কিন্তু গভর্নমেন্ট তো দুটো প্রস্তাব দিয়েছে যে চলতি বছর অর্থাৎ 2025-এর ডিসেম্বরে যদি অল্প সংস্কার চায় রাজনৈতিক দলগুলি, আর যদি পুরো সংস্কার চায় তাহলে 2026-এর জুন পর্যন্ত। তো এই দুটির মধ্যে আপনারা কোনটা প্রত্যাশা করেন, যে কোন সময় ভোটটা হলে ভালো হবে? আমরা মনে করি 2025-এর ডিসেম্বরের মাঝেই ভোটটা হওয়া উচিত। কারণ নির্বাচনের যে প্রস্তুতিগুলো আছে তাতে এটাও সরকার বলছে, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে আমরা নির্বাচনের জন্য মোটামুটি আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনের ডিসেম্বরের মাঝেই তাদের পক্ষে সম্ভব। এই জায়গাটা একটা কনসেনসাস আমরা আশা করি যে একটা রোডম্যাপ ঘোষণা করুক, তারপরে সেখানে ডিসেম্বরের মাঝে আমাদের প্রত্যাশা যে ডিসেম্বরের মাঝে নির্বাচনটা হওয়া উচিত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদা বিএনপির জোট সঙ্গী জামাতে ইসলামী, তাদের মনোভাব এবং মনে হচ্ছে যে তারা এত দ্রুত নির্বাচন চাইছে না। হতে পারে যে তারা নিজেদের সাংগঠনিক প্রস্তুতির জন্যই সেটা চাইছে না। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা একটি রাজনৈতিক দল গঠন করবে বলে শোনা যাচ্ছে। তাদেরও বোধহয় সাংগঠনিক সময় দরকার কাজের জন্য।
তো মানে আপনি যে বলছেন যে একটা ঐক্যমত্য পৌঁছানো, সেটা কি সম্ভব হবে? কারণ হচ্ছে যে আহ, জামাতে ইসলামীর মতো পার্টি তো এ ব্যাপারে সহমত হচ্ছে না আপনাদের সঙ্গে। না, জামাত ইসলামের রাজনীতি আলাদা। বিএনপি রাজনীতি আর জামাতের রাজনীতির মতাদর্শগত ভাবে এবং মানে ব্যাপক সেখানে আছে, পার্থক্য আছে। হুম আমাদের সাথে জামাতের যে জোট ছিল সেটা একটা ইলেকট্রাল অ্যালায়েন্স, মানে হুম নির্বাচনী জোট এবং কখনো কখনো আমাদের আন্দোলনের জোট। কিন্তু জামাতের রাজনীতি আলাদা, জামাতের ধ্যান ধারণা আলাদা, আমাদের ধ্যান ধারণা রাজনীতি আলাদা। বিএনপি একটা উদার গণতান্ত্রিক, একটা জাতীয় স্বার্থের পক্ষের রাজনৈতিক দল। এখন নির্বাচনের ইস্যুতে জামাত যদি মনে করে যে আমরা আর একটু মানে সময় নেব, সে সুস্পষ্ট বলছে না, তারাও কিন্তু নির্বাচনের কথা বলছে, তারাও কিন্তু নির্বাচনের কথা বলছে। আপনারা কি মনে করছেন যে বিএনপি যেহেতু এই মুহূর্তে ময়দানে দৃশ্যমান সবচেয়ে এবং মানে রেকর্ড অনুযায়ীও বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় দল, ফলে তার মতামতটা বাড়তি গুরুত্ব পাওয়া উচিত যে নির্বাচন কোন সময় হবে? এইটাকে আপনারা মনে করছেন যে বিএনপির মতামতটাকে বাড়তি গুরুত্ব দেওয়া, কারণ তারা সবচেয়ে বড় দল? হ্যাঁ, নিশ্চয়ই এটা তো মানে ইট ইজ আন্ডারস্টুড। কারণ হচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, মানে কি দেশের ব্যাপক জনগণের সমর্থন পুষ্ট দল। বিএনপি কোন দাবি করা মানে হচ্ছে জনগণের ব্যাপক অংশ সেই দাবিটা মানে নিয়ে আসা। তো সেই জন্য বিএনপি তো জনগণের পক্ষে এই দাবিগুলো উত্থাপন করছে। আমরা মনে করি যে নির্বাচনের ব্যাপারে জামাতও নির্বাচন চায়, জামাতের যে বিভিন্ন জায়গায় তারাও নির্বাচন চায়, তারা সংস্কার প্রশ্নে তারা এ কথাও বলে যে যে নির্বাচিত সরকারি সংস্কারটাকে মানে যুক্তিসঙ্গত ভাবে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, কিন্তু মানে সেখানে হয়তো কখনো কখনো যে নির্বাচনের ব্যাপারে আমরা যেমন বলতে চাই যে নির্বাচনের রোড ম্যাপ এখনই ঘোষণা করা উচিত, জামাতও কিন্তু রোড ম্যাপের কথা বলেছে, কিন্তু কোন কোন জায়গায় একটু অস্পষ্টতা মনে হতে পারে। এটা তো তাদের নিজস্ব পলিসি বা তাদের সাংগঠনিক হয়তো মানে কাঠামোটাকে, যেটা আপনি বললেন সেটি সঠিক, তারা হয়তো এখনো এতটা প্রস্তুত হয়নি, এটা বলতে পারে। এতে কোনো বিরোধের কোনো ব্যাপার নেই। যদি সরকার যদি ঘোষণা করে সবাই নির্বাচনে আসবে, এমন তো না যে নির্বাচন মানে কেউ যদি বলে যে আমি অনন্তকাল নির্বাচন চাই না, বললেই তো হবে না। একটা বিষয় জিজ্ঞাসা করছিলাম যে জামাতে ইসলামী, আপনি এইমাত্র বলছিলেন যে জামাতে ইসলামীর সঙ্গে আপনাদের রাজনৈতিক মতপার্থক্য বিরাট বড়, সেটা আমরাও জানি। দুটো দলের সঙ্গে মিল খায় না, মানে আদর্শগত আপনাদের বিরাট ফারাক আছে। তো জামাত যে বাংলাদেশের কথা বলছে, মানে জামাত এবং তার সহযোগী যে নানাবিধ সামাজিক শক্তি আছে, তারা যে বাংলাদেশ গঠনের কথা বলছে, যেখানে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হবে, এবং আমরা গণ অভ্যুত্থানের পর যে হিংসাগুলো দেখলাম, তার মধ্যেও একটা তালিবানি সংস্কৃতিও আমরা আমরা লক্ষ্য করলাম। তো এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলাদেশকে বাঁচানো, অর্থাৎ বাংলাদেশের যে নিজস্বতা, অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি সমাজ, তার যে সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই সব কিছুর কনসিডারেশনে আপনার কি মনে হয় যে দেশের স্বার্থে আওয়ামী লীগ, যারা এই মুহূর্তে দেশে সেইভাবে নেই, তাদের সঙ্গে বিএনপির একটা মানে সময়ের দাবি মেনে একটা বোঝাপড়ায় যাওয়ার মতন মানে প্রয়োজন দেখা দিচ্ছে, এরকম কিছু কি এগোচ্ছে মনে হয়? আমার কাছে সেরকম মনে হয় না। বেশ। তার কারণ হচ্ছে যে বিএনপি আমাদের দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি, দেশের মানুষের মূল্যবোধ এবং বিএনপি বলছে আওয়ামী লীগ দেশের রাজনীতি, দেশের সংস্কৃতি, দেশের অর্থনীতি সবকিছুকে তারা ধ্বংস করেছে। অতএব একটা একটা শক্তি যখন একটা ফ্যাসিস্ট শক্তি হিসেবে রূপান্তরিত হয়, এটা একটা ফ্যাসিবাদী শক্তি, এই শক্তির সাথে বিএনপির মানে কোনো আপাতত মিলের কোনো জায়গা আমি দেখি না। কারণ হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা, গত 16 বছর তারা এদেশের নির্বাচন হতে দেয়নি, এবং এখানে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মকদ্দমা দেশে যারা বিএনপি করে। অর্থাৎ এই রাজনৈতিক দলের সাথে বিএনপির যে মেজাজ, মানুষের সাধারণ মানুষের যে তারা সেখানে তারা মেনে নেবে না, আপাতত দেখি না। এবং আওয়ামী লীগ এদেশের যে সংস্কৃতি, এদেশের যে প্রগতি, এদেশের যে যে মানে সাংস্কৃতিক বৈচিত্র্য, হ্যাঁ, বা সাংস্কৃতিক যে ঐক্য,
যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা কিন্তু আওয়ামী লীগের হাতে কখনো নিরাপদ মনে হয় না। জাতীয় স্বার্থের পক্ষে তো নয়। একটা ফ্যাসিবাদী শক্তি, একটা দুর্বল ফ্যাসিস্ট শক্তি, তার সমস্ত জনগণ থেকে বিচ্ছিন্ন। সেই জন্য আমি মনে করি না যে তাদের সাথে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে বা নিকট কোনো ভবিষ্যতে কোনো ইয়ে হতে পারে, এটা আমরা মনে করি না। একটা বিষয় জিজ্ঞাসা করছিলাম যে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের মনোনীত শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, তাকে আপনারা রক্ষা করলেন। আপনারা আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে প্রস্তাব মানে বিভিন্ন মহল থেকে এমনকি সরকারের তরফ থেকেও আসছিল, সেটারও আপনারা বিরোধিতা করলেন। আপনারা ৭২-এর সংবিধান বাঁচানোর জন্য খুবই জোরালোভাবে ইয়ে করেছেন। ফলে আওয়ামী লীগের সঙ্গে তো বিএনপির অনেক ব্যাপারেই দেখা যাচ্ছে যে একটা মিলও আছে। না না, মিল এবং অমিল এই দুটোর মাঝেও একটা সত্য আছে। সেই সত্যটাই হচ্ছে মানে আসল, and that truth must come into the light and that truth shall prevail. এখানে আপনার যে বিষয়টা হচ্ছে এই যে আমরা শাহাবুদ্দিন সাহেবকে আমরা রক্ষা করতে চাইনি, এটা একটা কনস্টিটিউশনাল হেড পজিশনটা হলো তাই। যদি রাষ্ট্রপতি তিনি মানে একটা নিরপেক্ষ বাংলাদেশের যে রাষ্ট্রপতি যে মানে পজিশন, যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, শুধুমাত্র মানে তার নিজস্ব কোনো তেমন কোনো ক্ষমতা নাই যে বিলগুলো মানে পার্লামেন্টে উত্থাপিত হয়, যেটা আপনার অ্যাক্ট হিসেবে পাস হয়, সেটা না, যেটা পাস হয় সেটা রাষ্ট্রপতির কাছে যায় তার সম্মতির জন্য, তখনই সেটা অ্যাক্ট হয়ে যায়। এই সম্মতির আগে সেটা প্রধানমন্ত্রী যেটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন, উনি সেইটাই তিনি সই করবেন, এর বাইরে কিছু তার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, তো সেই কারণে আপনার রাষ্ট্রপতি যেহেতু তার মানে সীমাবদ্ধ ক্ষমতা এবং তিনিও সেই ক্ষমতার সততার সাথে মানে নিয়োগ করতে চান, এই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি পদে উনি আছেন। আর যদি কখনো তিনি সেখানে কোনো ব্যত্যয় ঘটাতে সীমাবদ্ধ ক্ষমতা সে পারবেনও না, হতে চাইলে সেখানে আবার কিন্তু নতুন মানে বিপর্যয় দেখা দেবে। এটা একটা দিক। ২ নম্বর যে ৭২-এর সংবিধানকে কেটে ছুড়ে নানান ভাবে এটাকে বিপর্যস্ত করা হয়েছে আওয়ামী লীগের হাতে বেশি করে। যেমন মানে ৪র্থ সংশোধনী শেখ মুজিবের সময় যেখানে আপনার একদলীয় বাকশাল গঠন করা হলো, যেখানে বললো যে ৭২-এর সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা ছিল এবং ৭২ সংবিধানে যে মানে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা যে কথাগুলো বলেছিল, এই মানে আওয়ামী লীগের আমলে এসে সেই সংবিধানে সে গণতান্ত্রিক মানে সংবিধানটাই ধ্বংস করলো ওই ৪র্থ সংশোধনী করে বাকশাল ফর্ম করে। এগুলো একটা। আবার ধরেন যে পরবর্তী সময় এই সরকার এসে তার 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, যেখানে আপনার নিজেরাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলো সংবিধানে, যে নির্বাচনকালীন সময় there must be a neutral caretaker government for the purpose of holding election and that government will run for 90 days. কিন্তু শেষকালে দেখা গেলো যে তারাই সেটাকে আবার বাতিল করলো। তারা যেমন এই 15th অ্যামেন্ডমেন্টের মাঝে অনেক বিষয়গুলো নিয়ে আসলো, যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড within 90 days before dissolution of parliament. পার্লামেন্ট মানে পার্লামেন্ট থাকতে আর একটা পার্লামেন্ট ইলেকশন ওভারল্যাপিং, এগুলো তারা করছিল। এটা নিয়ে মানে আমার বক্তব্য হলো যে ৭২-এর সংবিধানকে যদি বেশি ধরি, তার যেমন অ্যামেন্ডমেন্ট হতে পারে, তার যেমন মানে পরিবর্তন হতে পারে, ওই যে সংগঠন ফেলে দিয়ে পড়া ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। তারা একরকম ভাবছে, আমরা একরকম ভাবছি, কারণ সেখানে সেটা করতে গেলে তো আপনার একেবারে পরিপূর্ণ বিপ্লবী মানে সরকারকে ক্ষমতা নিতে হবে। যেমন চায়নাতে যখন মানে বিপ্লবের পরে বা রাশিয়ার রুট বিপ্লবের পরে সেখানে কিন্তু তারা নতুন সংবিধান হয়েছে, সেটা হলো যে সমাজতান্ত্রিক মানে লক্ষ্যে। সেখানে আগে সেই সংবিধানটা থাকেনি, যদিও সংবিধান ছিল না তখন। এই আর কি ব্যাপার। এই জন্য আমাদের এই জায়গা রাজনৈতিক দল হিসেবে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে।
আরেকটা বিষয় জিজ্ঞাসা করছিলাম, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির তরফ থেকে বারে বারে খুব ভারত বিরোধিতা, মানে এই জায়গাতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার এবং বিএনপির মধ্যে একটা বেশ ভালো এক সুর আছে আর কি। তো আপনাদের ভারতের ওপরে এত রাগ কেন? এটার কারণটা কি? এই কারণটা এটা মানে ভালো হবে ভারতের কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা করলে, হুম হুম যে মানে বাংলাদেশে, কারণ বাংলাদেশ হচ্ছে তিন দিকে ভারত, হুম উত্তরে ভারত, পশ্চিমে ভারত, পূর্বে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর। হুম এই হুম বঙ্গোপসাগরও কিন্তু ভারতের মোটামুটি তাদের নিয়ন্ত্রণের মাঝে। হুম তো হুম এখন মানে যে অংশটা, তাহলে আমার বক্তব্য হলো যে এই যে আপনার একটা দেশ আরেকটা দেশের পেট, এখানে ইন্ডিয়ারও যেমন দরকার ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন, তার দেশের সেখানে অর্থনৈতিক প্রশ্নে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা, এবং বাংলাদেশও মানে প্রয়োজন ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখা। কারণ এখানে ঐতিহাসিক ভাবেই আমাদের আমাদের যে ভাষা সংস্কৃতি, আমাদের যে মানে জীবন বৈচিত্র্য, হুম তার সাথে ভারতের অনেক মিল আছে। আচ্ছা, এক সময় তো আমরা আমরা এক দেশেই ছিলাম, তাই না? হুম হুম ভারতবর্ষ ছিল। অতএব এখানে এখানে ভারতীয়দেরও মানে বুঝতে হবে যে পার্টিকুলার কোনো সরকার পার্টি না, হুম এটা মানে জনগণের সাথে তার সম্পর্ক রাখতে হবে। হুম এবং জনগণের সাথে সম্পর্ক রাখতে গেলে জনগণের যে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, যেমন এখানে বিএনপি কনস্টিটিউট the white majority people of this country. হুম তাদের হুম they enjoy the support of 90% of our total majority. হুম তাহলে হুম আজকে বিএনপির সাথে সম্পর্ক দরকার, আবার অন্য দলের সাথে দরকার। এখন এইটা আমার মনে হয় এটা আলাপ আলোচনার মধ্যে অনেকটা এখন মানে সহজ হয়ে আসছে। এটা নিয়ে কোনো বিরোধ থাকবে না। তো বিএনপি ভারত বিরোধী পার্টি না, কিন্তু মানে ভারতের মানে কিছু ক্ষেত্রে হয়তো বিএনপির সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু বিএনপি ভারতের সাথে সুসম্পর্ক চায় এবং চাওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আপনি একটু আগেই সংবিধানের বিষয়টি বলছিলেন যে আপনারা কেন ৭২-এর সংবিধান রক্ষা করতে চান, কিন্তু একাধিক অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে সেই সংবিধানে কিন্তু শেখ মুজিবকে এখন জাতির পিতা এই কথাটি সেখানে লেখা আছে। তো আবার আপনারা বলেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান। তো এই যে এখানে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, এইটাতে না আপনাদের না কি না না না, আমরা আমরা শেখ মুজিব যে জাতির পিতা এটা ৭২ সংবিধানে ছিল না। হুম ৭২ সংবিধানে জাতির পিতা বলে কোনো কিছু ছিল না। হুম হুম এখন মানে আহ, একবার একবার প্রশ্ন উঠেছিল, হুম একবার বলার চেষ্টা করেছিলেন যে 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 শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির পিতা ঘোষণা দেওয়া হোক। হুম হুম তখন কিন্তু ওই যে জেনারেল ওসমানী, হুম ওসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন, যিনি তিনি মুক্তিযুদ্ধের প্রশ্ন করলেন সর্বাধিনায়ক শেখ ছিলেন। সাহেবের, হ্যাঁ হ্যাঁ, শেখ সাহেবের সামনেই প্রশ্ন করলেন যে কোন জাতির পিতা বাঙালি। তখন তোতা ছিল বাঙালি, বাঙালি জাতি। হুম বাঙালি জাতির ইতিহাস জানেন যে বাঙালি জাতি, এটা হলো তার বক্তব্য। তাই হুম অতএব মানে স্বাধীনতা যুদ্ধের তো শেখ সাহেব তো 25শে মার্চে রাতের বেলা পাক বাহিনীর কাছে মানে ভলেন্টারি সারেন্ডার করে উনি ভলেন্টারি সারেন্ডার মানে কি স্বেচ্ছাসেবক, হুম উনি চলে গেলেন। এখন তারপরে তারপরে উনি বলে গেলেন তোর সব পালা, এবার যেমন সব পালাইছে ওই সময় সব পালিয়ে চলে গেল মানে ম্যাক্সিমাম ভারতে এবং বিভিন্ন দেশে। হুম এবং তারপরে মানে সে তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তাজউদ্দিন সাহেব একটা রেকর্ড দিছিল সামনে, তাহলে আপনি স্বাধীনতা ঘোষণা, হুম উনি বলে তোরা কি আমাকে শেখ সাহেব বলে তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি, হুম সে ঘোষণা দিল না। হুম অতএব ঘোষণা তো জিয়াউর রহমান দিল, এই ঐতিহাসিক বাস্তবতা ওরা স্বীকার করে না। না, তাহলে এই যে আমরা আমরা যে তার বার্তাটা দেখি, যেটা পুলিশ ওয়্যারলাইন মানে পুলিশ ওয়্যারলেস থেকে যে তার বার্তাটা পাঠ করা হয়েছিল সেদিন রাত্রিবেলা, মানে 26 মার্চের মানে একেবারে পুলিশ ওয়ারলাইন্স থেকে কোনো তার বার্তার এমন কোনো অস্তিত্ব আমরা দেখি না, এবং আচ্ছা পরবর্তী সময় এটা এটা বলা হচ্ছে, কিন্তু এটা নাই। কিন্তু জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা দেয়নি, স্বাধীনতা ঘোষণা দেওয়া নিজের যুদ্ধক্ষেত্রে করা জেড ফোর্সের কমান্ডার, শেখ সাহেবই তো তাকে মানে বীরোত্তম, তার সময় এসে বীরোত্তম টাইটেল দিল। অতএব এইটা তারা বললেই তো আর হবে না, এটা মূল বক্তব্য নেই।
না, এখানে আপনি তাহলে বলছেন যে শেখ মুজিবুর রহমান তিনি আদৌ বাংলাদেশ স্বাধীন হোক এটা তিনি চাননি, তিনি আত্মসমর্পণ করেছিলেন স্বেচ্ছায়। এটা তো আপনার ওই 7ই মার্চের ভাষণের তো ক্লিয়ার আছে। 7ই মার্চের ভাষণে উনি কি বললেন যে আমি বারবার ইয়াকাকে বললাম যে গণপরিষদ ডাকুন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিন। তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। অতএব ভুট্টো সাহেবের কথা না আসলে ইয়া খান তার কথা শুনলে তখন তিনি মানে গণপরিষদ ডেকে নির্বাচিত মেজরিটিদের হাতে ক্ষমতা দিয়ে উনি প্রধানমন্ত্রী হতেন। তাহলে হি ওয়ান্টেড টু বি দ্য প্রিমিয়ার অফ পাকিস্তান। কিন্তু সেই ভাষণে তো তিনি একথাও বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম আর যুদ্ধ তো এক কথা না। গণতান্ত্রিক সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন আর গণতন্ত্রের জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া, যখন ওয়ার ডিক্লেয়ার্ড হয়ে গেছে সেখানে তিনি এবার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সংগ্রামটা তো আলাদা। সংগ্রাম আলাদা, আপনার স্বাধীনতার যুদ্ধ আলাদা। যুদ্ধের সময় তিনি তো ছিলেন না, আওয়ামী লীগের কেউই ছিল না, তারাও যুদ্ধে পলাতক শক্তি। এটা বাংলাদেশের যুদ্ধটা একটা গণযুদ্ধ ছিল, এই মানে জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধের মানে ক্যারেক্টারটা তো এরা বিশ্লেষণ করে নাই। এটা আমি নির্মোহ ভাবে নিরপেক্ষ ভাবে আপনাকে বলছি। আমি এক সময় রিসার্চ অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে আমি গবেষণা কাজে ছিলাম, বিআইডিএস এর মতো ইনস্টিটিউটে। আমাদের কথা হলো যে এই সত্যটাকে যদি আপনি মানে নির্মোহ ভাবে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি তুলে ধরতে চান, হ্যাঁ, কারণ সত্যই তো স্বয়ং প্রকাশ এবং সত্যই তো মানে বহমান থাকবে, এটাকে অস্বীকার করতে যায় না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং কথা বলেছেন। আপনি ভালো থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। আপনাকেও ধন্যবাদ।